আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম-দশম শ্রেণীর বাংলা সাহিত্যের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের পল্লী সাহিত্যর যে গল্পটি রয়েছে, এই পল্লী সাহিত্য গল্পের খুবই আ গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পল্লী সাহিত্য গল্পের মূল ভাব এবং বিভিন্ন পরীক্ষাতে আসা বহু নির্বাচনী প্রশ্নগুলোর অ্যান্সার থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা শুরুতেই পল্লী সাহিত্যর যে গদ্যটি রয়েছে, এই গদ্যটির মূল ভাবটি একটু জেনে নিব। এখানে পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক বা নর্তক না থাকলেও প্রকৃতির সুর, শব্দ এবং দৃশ্যের সৌন্দর্য শহরের এই অভাবগুলো পূরণ করে। চারিদিকে পাখির কুঞ্জন, নদীর কুলুকুল ধ্বনি, শস্যক্ষেত্রের দোলায় এক ধরনের প্রাকৃতিক সঙ্গীত তৈরি হয়। পল্লীর প্রতিটি ঘাটে, মাঠে এবং হাওয়ায় সাহিত্য ছড়িয়ে আছে, কিন্তু আমরা তো উপেক্ষা করি। ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহের গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন যে পল্লী সাহিত্যের এক বিরাট ভাণ্ডার লুকিয়ে রেখেছেন। এখানে আ পল্লী সাহিত্য আ পল্লী সাহিত্য বলতে গ্রামীণ সাহিত্যটাকে বোঝানো হয়। অর্থাৎ আ এখানে গ্রামে সাধারণত শহরে যেটা থাকে, এখানে বিনোদনের জন্য গায়ক থাকে, বাদ্যযন্ত্রের জন্য বাদক থাকে এবং আ নাচ করার জন্য নর্তকী থাকে। তো এখানে আ শহরের যে পরিবেশটি, এখানে গায়ক, বাদক, নর্তকী সবাই থাকেন। কিন্তু গ্রামে এই গায়ক, বাদক, নর্তকী না থাকলেও সেখানে আছে প্রকৃতির সুর, শব্দ এবং দৃশ্যের সৌন্দর্য এবং চারিদিকে পাখির কুঞ্জন এবং আ নদীর কুলকুল ধ্বনিটি। ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্য এবং মনসুর বয়াতির মতো পল্লী কবিরা শহরের দৃষ্টি থেকে অদৃশ্য, তবে তারা প্রকৃতপক্ষে সাহিত্যের মূল্যবান অংশ। পল্লীগ্রামে ছেলেবেলায় শোনা রূপকথাগুলো আমাদের মনকে মুগ্ধ করে, তবে আধুনিক শিক্ষার কারণে এই গল্পগুলো হারিয়ে যাচ্ছে। বাংলার রূপকথা যদি সংগৃহীত হতো, তবে প্রমাণ করা যেত যে এই গল্পগুলো শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, অন্য দেশেও পরিচালিত। পল্লীর প্রবাদ বাক্য, ছড়া ও খনরবচনগুলো জাতির ইতিহাস ও অভিজ্ঞতা সমৃদ্ধির উৎস, কিন্তু এগুলো ধ্বংসের পথে। পল্লী সাহিত্য শুধু পুরনো সম্পদ নয়, নতুন সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেও প্রচুর উপকরণ রয়েছে। শহরের সাহিত্য পল্লী জীবনের প্রায় অনুপস্থিত, কিন্তু পল্লীর জীবনের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা সাহিত্যকে সমৃদ্ধ করে। আজকের দিনে শহরের সাহিত্যর পাশাপাশি পল্লীর সাহিত্যকেও জায়গা দেওয়া জরুরি। পল্লী সাহিত্য হিন্দু মুসলমান ভেদ নাই, এটি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। পল্লী সাহিত্যের মূল্যকে উপলব্ধি করে যদি পল্লী জননীর সন্তানরা মনোযোগ দেয়, তবেই এই সাহিত্য সার্থক হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে গ্রামীণ যে সাহিত্যটি, অর্থাৎ গ্রামের যে অলৌকিক বা তাদের বিভিন্ন মুহূর্তের মধ্যে বানানো যে গল্পগুলো, এরপর ভাটিয়ালি, মৌয়ালি যাদের যে গানগুলো, সেগুলো যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে আমাদের এই সাহিত্যটি একদিন সার্থক হবে এবং আমাদের সাহিত্যটিও খুবই বড় হয়ে উঠবে। অর্থাৎ পল্লী সাহিত্য বলতে এখানে গ্রামীণ যে সাহিত্যটি রয়েছে, গ্রামীণ অঞ্চলের সাহিত্যটাকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এখন এই পল্লী সাহিত্য গল্পের যে বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটির সমাধান করব। তার আগে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কে কোন বোর্ড থেকে আমাদের ক্লাসটি করছো এবং আমাদের ক্লাসটি তোমাদের বিন্দু পরিমাণ হেল্প হচ্ছে কিনা, এবং তোমাদের যদি রেসপন্স থাকে তাহলে আমরা পরীক্ষা বেসিক বা পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী কিভাবে পরীক্ষার প্রশ্ন হয়, বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা সেই অনুযায়ী তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড দিব। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? এটার অ্যান্সারটি হবে ক নম্বরটি, 1885 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মোহাম্মদ শহীদুল্লাহর অন্য কালোজয়ী সম্পাদনা গ্রন্থ কোনটি? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, বাংলা আ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। ৩ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবে মৃত্যুবরণ করেন? অ্যান্সারটি হবে খ নম্বর, ১৯৬৯ সালের ১৩ই জুলাই।
পল্লী সাহিত্য প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে? এখানে উল্লেখ করা হয়েছে ক নম্বরটি কোকিল, পাপিয়া, দোয়েল। আ এটি অর্থাৎ ক নম্বরটি সঠিক অ্যান্সার। পল্লীর পরতে, পরতে কোনটি জড়িয়ে আছে? পল্লীর পরতে, পরতে জড়িয়ে আছে সাহিত্য অর্থাৎ গ নম্বরটি। পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে কোন যুক্তিটি সর্বগ্রে গ্রহণযোগ্য? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর। অর্থাৎ পল্লীর পরতে, পরতে আ সাহিত্য ছড়িয়ে আছে। পল্লীর পরতে, পরতে ছড়িয়ে থাকা সাহিত্য নিয়ে মোহাম্মদ শহীদুল্লাহ রচিত প্রবন্ধটির নাম কি? অ্যান্সারটি হবে পল্লী সাহিত্য অর্থাৎ ক নম্বরটি। কোথায় বাস করে আমরা ভুলে যাই যে আমরা পল্লীর কোলে ডুবে আছি? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর পল্লী সাহিত্য। সরি, ডুবে আছি। অ্যান্সারটি হচ্ছে গ নম্বর বাতাসের মধ্যে। পল্লী সাহিত্য হলো যে সাহিত্যের সব উপাদান পল্লী থেকে প্রাপ্ত অর্থাৎ ক নম্বরটি। যেখানে অনেক বড়, বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে তা প্রকাশের নিচের কোনটি যুক্তিটি সার্থক? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর পাড়াগাঁয়ে। প্রবাদ বাক্যে কি থাকে? প্রবাদ বাক্যে থাকে যুগের ভূয়দর্শনের পরিপক্ক ফল অর্থাৎ গ নম্বরটি সঠিক অ্যান্সার। হাট্টিমা টিমটিম তারা মাঠে পাড়ে ডিম এটি পল্লী সাহিত্য প্রবন্ধে উল্লেখিত পল্লী সাহিত্যর কোন উপাদানের প্রতিনিধিত্ব করে? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর ছেলে ভোলানো ছড়া। বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিযন্ত্র বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো কখন রচিত বলে ধারণা করা হয়? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর অষ্ট থেকে দ্বাদশ শতাব্দী। এবার ফেরাও মোড়ে উক্তিটির মাধ্যমে বক্তা কি ঘোষণা করেছেন? অ্যান্সারটি হবে খ নম্বর এখান থেকে পল্লীর ব্যাপারে মনোযোগী হবেন। ফোকলোর সোসাইটি সর্বপ্রথম কত সালে গঠিত হয়? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর 1848 সালে। মহুয়ার পালা কি? এটি ময়মনসিংহের গীতিকার একটি পালা গান অর্থাৎ অ্যান্সারটি হচ্ছে খ নম্বর। ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশের অনাগতকালে কোন সাহিত্য আদরের আসন পাবে? অ্যান্সারটি হচ্ছে ঘ নম্বর প্রোলেতারিয়েত সাহিত্য। পল্লী সাহিত্য প্রবন্ধে পল্লীর উপকথাগুলোতে লেখক কোন আবেদনকে প্রাধান্য দিয়েছেন? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর সর্বজন আবেদন। পল্লী সাহিত্যর পল্লী জননী হিন্দু মুসলমানের অধিকার বন্টনে লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর সমান অধিকার। শিক্ষার্থীরা তোমরা কমেন্টে জানাও যে তোমাদের আলাদা করে শুধুমাত্র এমসিকিউর উপরে ক্লাস আপলোড দেব কিনা। এই ছিল আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।